প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক আন্দোলন, কোনো আন্দোলন এই সরকার নিজেরাই তৈরি করছে, আবার কোনো আন্দোলন আওয়ামী লীগের পেটাত্তারা তৈরি করছে। এছাড়া আমরা দেখেছি যে যারা সাধারণ মানুষ এবং চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, তারাও তাদের কোনো দাবিতে আন্দোলন করছে। তার মানে বাংলাদেশে অভ্যুত্থানের পরে তিন ধরনের আন্দোলন হয়েছে। এক, সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের পেটাত্তারা এবং সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা। এই বিষয়গুলো নিয়েই আমাদের উদ্বেগ জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে। তারই ধারাবাহিকতায় গত 5 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি, সেখানে কোনো আওয়ামী লীগ নাই। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ওবায়দুল কাদের নাই। ধানমন্ডি 32-এ শেখ হাসিনা নাই। এবং যে সকল স্থাপনায় বা বাড়িতে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেখানে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব নাই। আওয়ামী লীগ আসলে কোথায় আছে? আওয়ামী লীগ আছে সচিবালয়ে, পুলিশে, র্যাবে, বিজিবি সহ প্রশাসন ও সরকারের সকল সেক্টরে আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছে। এমনকি এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সুবিধাবাদীরা এবং মুজিববাদী সৈনিকরা রয়েছে। আপনারা জানেন, উপদেষ্টা ফারুকী সাহেব, তিনি গত 7ই আগস্ট তার ফেসবুকে পোস্ট করেছিলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দায়িত্ব হবে ধানমন্ডি 32-এর বাড়ি সংস্কার করা এবং প্রদর্শন করা। অথচ আমার ব্যাপক বয়ান তৈরি করা হচ্ছে। এটা আসলে কিসের নমুনা? কিসের নমুনা আপনারাই বলেন। গণঅভ্যুত্থানের 6 মাস পরেও সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ উপভোগ করার আহ্বান করেন। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে ইন্ধন যোগান, অন্যদিকে আবার কেউ কেউ বলেন থামুন থামুন। উপদেষ্টারাও বলছেন, আবার নেতারাও বলছেন। এগুলো আসলে দ্বিমুখী আচরণ। গণ অভ্যুত্থানের সাথে সাথে বা এই সরকার গঠিত হওয়ার পরে যদি এই ধরনের ঘটনা ঘটত, তাহলে এটি নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই আমরা আন্তর্জাতিক কমিউনিটি এবং বাংলাদেশের সচেতন মহলকে বোঝাতে পারতাম। কিন্তু যেহেতু সরকার গঠিত, দেখব যে উস্কে যাচ্ছে, অনেকে উস্কানি দেওয়ার সুযোগ পাবে। প্রিয় সাংবাদিক ভাইরা, এতে প্রমাণিত হয় যে হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন বা সহযোগিতায় এসব ঘটনা সংঘটিত হয়েছে, অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থতার। বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে খুবই উদ্বেগমূলক এবং নেতিবাচক বার্তা গেছে। এক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার এখনো বাংলাদেশকে
স্থিতিশীল করতে পারে নাই, বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বন্ধ হয়ে গেছে, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে, রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে, এবং যারা বাংলাদেশে বেড়াতে আসতে চায় বা এই মুহূর্তে যারা বিদেশিরা বিভিন্ন এম্বাসিতে বা বিভিন্ন কাজে, ব্যবসায়িক বা বিভিন্ন কাজে বাংলাদেশে রয়েছে, তাদের মধ্যে আতঙ্ক অবস্থান সম্পর্কে জানি না। কোথায় সেই রাঘব বোয়ালরা? অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কেন এই সরকারের 6 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেই 626 জনের নাম প্রকাশ করতে পারেনি? তার মানে কি? তার মানে একদিকে আপনারা করতে পারেন না, আপনারা তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, অন্যদিকে আপনারা এই অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। সমস্ত শেখ পরিবারের সুবিধাভোগী, শেখ পরিবারের সদস্যরা, আওয়ামী লীগের হাইকমান্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পরে, তার মানে কি? তার মানে ডেভিল পালিয়ে যাওয়ার পরে আপনারা হান্ট শুরু করেছেন। এটা আসলে নাটক, জনগণকে আইওয়াশ করা। প্রিয় সাংবাদিক ভাইরা, অন্তর্বর্তীকালীন সরকার কি এসব ঘটনায় বা যারা পালিয়ে গেছে সেই বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করেছে? না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই। অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানাই, কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের কোনো সাধারণ ও নিরীহ কর্মী সমর্থককে হয়রানি না করা হয় এবং একই সাথে সাধারণ মানুষকে যাতে হয়রানি না করা হয়। শুধুমাত্র আওয়ামী লীগের অপরাধীরাই যেন অপারেশন ডেভিল হান্টের শিকার হয়, অন্যথায় গণগ্রেপ্তার ও গণহয়রানি শুরু হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। এই সুযোগে মামলাবাজি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি। এই সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি, বরং শতাধিক পণ্যের উপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে অন্তর্বর্তীকালীন সরকার লাথি মেরেছে। সরকার যতই জনসমর্থন নিয়ে গঠিত হোক না কেন, নিত্য পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে জনসমর্থন জনক্ষোভে পরিণত হতে পারে। সামনে পবিত্র, আমরা শুনেছি যে এখন টাকা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া হচ্ছে। টাকা না ছাপালে পুলিশের বেতন, র্যাবের বেতন, বিজিবির বেতন, সেনাবাহিনীর বেতন, সরকারের কোনো কর্মকর্তার বেতন এই সরকার দেওয়ার মতন সক্ষমতা ছিল না। এই কারণে টাকা ছাপানো হয়েছে। টাকা ছাপানোর ফলে কি হতে পারে? মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং পণ্যের দাম বেড়ে যাবে। সরকার কোনো ধরনের আলাপচারিতা বা গণশুনানি ছাড়াই টাকা ছাপাচ্ছে এবং সেই টাকা দিয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিচ্ছে, এমনকি এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছে তারাও বেতন দিচ্ছে। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে উপদেষ্টাদের মধ্যে অনেকে নতুন রাজনৈতিক দলের প্রতি আশীর্বাদ ব্যক্ত করেছেন। নতুন দল যারা করতে চায় তাদের বিভিন্ন কর্মসূচিতে উপদেষ্টারা ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছেন। বিএনপির কোনো কর্মসূচিতে কোন উপদেষ্টা গিয়েছে? গণ অধিকার পরিষদের কোনো কর্মসূচিতে গিয়েছে? তাহলে নতুন যারা দল গঠন করতে চায় তাদের কর্মসূচিতে এই উপদেষ্টারা যাওয়ার কারণটা কি? তাদেরকে জনগণের কাছে তুলে ধরা। আমি আগেও বলেছি, এখনো বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা